নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি জানি আপনি ভাবছেন আরেকটা অর্থনীতির ভিডিও ঘুম পেয়ে যাবে, কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা তথ্য দেব যেটা শুনলে আপনার ঘুম হয়তো একেবারে উড়েই যাবে। মাত্র 7 দিনে বন্ধুরা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সোনার ভান্ডার থেকে প্রায় 47,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। আর আরবিআই বলছে কিছুই হয়নি। প্রশ্ন হলো, কে মিথ্যে বলছে, ব্লুমবার্গ নাকি ভারত সরকার? আজকের ভিডিওতে আমরা শুধু এই প্রশ্নের উত্তরই দেব না, আমরা দেখাবো ভারতের অর্থনীতির পুরো ছবিটা। আর সেই ছবিটা যথেষ্ট ভয়ের ছবি। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরুই করা যাক। তারিখটা ছিল 2রা জুন। ব্লুমবার্গ, পৃথিবীর অন্যতম বিশ্বস্ত আর্থিক সংবাদ সংস্থা, একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে দাবি করা হয় যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আমাদের দেশের সর্বোচ্চ ব্যাংক প্রতিষ্ঠান, হয়তো বড় পরিমাণে সোনা বিক্রি করেছে। বন্ধুরা, ব্লুমবার্গ কিন্তু কোনো পাড়ার চায়ের দোকানের গুজব নয়। এটা সেই সংস্থা যার একটা রিপোর্ট পুরো বিশ্বের শেয়ার বাজার কাঁপিয়ে দিতে পারে। তাদের ডেটা রিসার্চ টিম বিশ্বের সেরাদের মধ্যে একটি। তো স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, টুইটারে ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ আরবিআই গোল্ড। বিশেষজ্ঞরা চিন্তিত মুখে কথা বলতে শুরু করলেন। তারপর দিন, মানে 3রা জুন, আরবিআই এবং প্রেস ইনফরমেশন ব্যুরো, যেটাকে আমরা পিআইবি বলে চিনি, তারা সামনে এগিয়ে এলো। পিআইবি এর অফিসিয়াল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হলো, যেখানে ব্লুমবার্গের রিপোর্টকে সরাসরি ফেক নিউজ বলা হলো। আরবিআই এর তরফ থেকে বলা হলো, সোনার ভান্ডারে ভারতের কোনো ঘাটতি নেই, কোনো সোনা এখনো অবধি বিক্রি হয়নি, সবকিছুই ঠিকঠাক আছে। প্রমাণ হিসেবে তারা একটা দীর্ঘ চার্ট প্রকাশ করলো। কিন্তু বন্ধুরা, সেই চার্টটা দয়া করে একটু ভালো করে লক্ষ্য করুন। ডেটা কোন তারিখ পর্যন্ত রয়েছে? 24 এপ্রিল পর্যন্ত। ব্লুমবার্গ কিন্তু মে মাসের ডেটা নিয়ে কথা বলছে, আর আরবিআই প্রমাণ দিচ্ছে এপ্রিল মাসের ডেটা। এটা যেন ঠিক কেউ যেন বলল, আমি বুধবার কোথায় ছিলাম আর আপনি প্রমাণ দেখালেন সোমবারে। প্রশ্নের উত্তরটাই তো এলো না। আর এই ফাঁকাটাই হলো বিতর্কের আসল কেন্দ্র। এবার আসুন একটু গণিতের ক্লাস করি, কারণ এই পুরো বিতর্কের মূলে আছে কিছু সংখ্যা। আর সেই সংখ্যাগুলোই যদি আপনি বুঝতে পারেন, তাহলে সত্যিটা কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। বন্ধুরা, আরবিআই প্রতি মাসে তাদের ব্যালেন্স শিট প্রকাশ করে। সেই ব্যালেন্স শিটে লেখা থাকে তাদের কাছে কত পরিমাণ সোনা আছে এবং সেই সোনার বর্তমান বাজার মূল্য কত। এই ডেটা কিন্তু একেবারেই পাবলিক, যে কেউ দেখতে পারেন। তো বিশেষজ্ঞরা সেই ডেটা নিয়ে বসলেন। 15ই মে তারিখে আরবিআই এর সোনার ভান্ডারের মোট মূল্য ছিল 11,45,338 কোটি। আর তার ঠিক এক সপ্তাহ পরে, অর্থাৎ 22শে মে তারিখে, সেই মূল্য হলো 10,98,473 কোটি। মানে 7 দিনে কমেছে প্রায় 46,835 কোটি টাকা। আর পার্সেন্টেজে দেখতে গেলে প্রায় 4.1%। এবার প্রশ্ন হলো, সোনার ভান্ডারের মূল্য কমতে পারে কিভাবে? বন্ধুরা, এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে, আর দ্বিতীয়ত সোনার পরিমাণ কমলে, অর্থাৎ বিক্রি হলে বা অন্য কোথাও সরানো হয়ে গেলে। এবার বিশেষজ্ঞরা চেক করলেন যে 15ই থেকে 22শে মের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কি কমেছিল। এর উত্তর হলো একেবারেই নয়, বরং সেই সপ্তাহে সোনার দাম প্রায় মোটামুটি ভাবে একই ছিল, কোনো কোনো দিন সামান্য বেড়েছিল। তাহলে বন্ধুরা, সোনার দাম না কমলে সোনার ভান্ডারের মূল্যটা ঠিক কমে গেল কেন? যুক্তিসম্মত উত্তর একটাই, যে পরিমাণ কমেছে। বিশেষজ্ঞরা হিসাব করে দেখলেন যে এই পরিমাণ পতন দেখাতে হলে আরবিআই কে প্রায় 20 থেকে 30 টন সোনা বিক্রি করতে হয়েছে। এখন বন্ধুরা, 30 টন সোনা মানে ঠিক কতটা? একটু এবার বোঝার জন্যই বলি। একটি ট্রাক বোঝাই করলে প্রায় 20 টন মাল বহন করতে পারে, মানে 1.5 থেকে 2 ট্রাক বোঝাই সোনা। শুধু সংখ্যায় বললে 30 টন সোনার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় টাকায় প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি। এই পরিমাণ সোনা যদি বিক্রি হয়ে থাকে এবং সরকার সেটা স্বীকার না করে, তাহলে এটা শুধু আর্থিক ব্যাপার নয়, এটা হয় একটা বিশাল নীতিগত প্রশ্ন। এখন বন্ধুরা, এই বিষয় নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। আরবিআই যখন ফেক নিউজ বলল, তখন তারা একটা চার্ট দিয়ে প্রমাণ করতে চাইলো যে সোনা কমেনি, কিন্তু সেই চার্টের ডেটা শেষ হয়েছে 24 এপ্রিলে। আর ব্লুমবার্গ কথা বলছিল মে মাসের শেষ সপ্তাহের ডেটা নিয়ে। এটা কি শুধু ভুল, নাকি এটা ইচ্ছাকৃতই করা? দেখুন বন্ধুরা, আরবিআই এর মতো একটি সেরা প্রতিষ্ঠানে, যেখানে দেশের সেরা সেরা অর্থনীতিবিদরা কাজ করেন, সেখানে ভুলবশত ভুল তারিখে ডেটা দেওয়া প্রায় অসম্ভব।
তারা প্রতি সপ্তাহে ব্যালেন্স শিট আপডেট করে। মে মাসের ডেটা কি তাদের কাছে ছিল? তাহলে কেন দেওয়া হলো না? সেই প্রশ্নের উত্তর কিন্তু আরবিআই দেয়নি, এবং এই না দেওয়াটাই সবচেয়ে বড় প্রশ্ন। স্বচ্ছতার কথা বলা হয়, সবকিছু ঠিকঠাক আছে বলা হয়, কিন্তু সাম্প্রতিক ডেটা দেখানো হয় না। এটা কি স্বচ্ছতা? এটা কোন ধরনের স্বচ্ছতা? আপনার এই কমেন্টে বলুন। আপনি ভাবুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 4% টাকা কমে যায়, আর ব্যাংক বলে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আজকে স্টেটমেন্ট না দিয়ে গত মাসের স্টেটমেন্ট দেখায়, তাহলে আপনি কি এতে সন্তুষ্ট হতে পারতেন? অর্থনীতিবিদরা, সাংবাদিকরা এবং সাধারণ মানুষ সবাই এখন চাইছেন যে মে মাসের সম্পূর্ণ ডেটা। আরবিআই এখনো পর্যন্ত কিন্তু সেটা দেয়নি। এই খবর শুনে যাদের বয়স 50-এর উপরে, তাদের মনে নিশ্চয়ই একটা পুরনো স্মৃতি জেগে উঠেছে। সালটা 1991 সাল। সেই বছরটা ভারতের অর্থনৈতিক ইতিহাসে একটা কালো অধ্যায় ছিল। সোভিয়েত ইউনিয়নের পতন, উপসাগরীয় যুদ্ধের জেরে তেলের দামের হঠাৎ বেড়ে যাওয়া এবং দেশীয় রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার কিন্তু একেবারে তলানিতে থেকে গিয়েছিল। সেই সময় ভারতের কাছে এত কম ডলার ছিল যে মাত্র 3 সপ্তাহের আমদানির খরচ তাতে মেটানো যেত। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর। তিনি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নেন। ভারতের 47 টন সোনা ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানে বন্ধক রাখা হয়। বিনিময়ে পাওয়া যায় 60 কোটি মার্কিন ডলার। খবরটা যখন ফাঁস হয়, তখন পুরো দেশে তুমুল বিতর্ক শুরু হয়। সংসদে প্রশ্ন ওঠে, বিরোধীরা ক্ষমতাসীন সরকারকে দেশ বিক্রি করছে বলে আক্রমণও করতে থাকে। পরে নরসিমহা রাওয়ের সরকার আসে, ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী হন। তারা সেই সমস্ত সোনা কিন্তু ছাড়িয়ে আনেন এবং ভারতের অর্থনীতিকে সংস্কারের পথে নিয়ে যান। কিন্তু সেই ঘটনার ক্ষত এখনো ভারতীয় মানুষের মানসিকতায় আছে। এখন 2026 সালে এসে যখন সোনার ভান্ডার কমার খবর আসে, সেই ক্ষত কিন্তু আবার টনটন করে ওঠে। একটা কথা ভাবুন, আজকে লক্ষ লক্ষ ভারতীয় পরিবার অর্থনৈতিক চাপে পড়ে নিজেদের সোনা বন্ধক রাখছে। গোল্ড লোনের বাজার রেকর্ড গতিতে বাড়তে আছে। একদিকে ভারতের সাধারণ মানুষ তাদের সেফ সম্পদটুকু বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে, আর অন্যদিকে যদি দেশের কেন্দ্রীয় ব্যাংকও সোনা বিক্রি করতে বাধ্য থাকে, তাহলে পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর। সোনার বিতর্ক ছাড়াও বন্ধুরা, দেশের অর্থনীতির আরেকটি বড় ছবি দেখা যাচ্ছে শেয়ার বাজারে, আর সেই ছবিটা খুব একটা সুবিধাজনক নয়। 2023 সালের শেষ দিকে ভারত বিশ্বের শেয়ার বাজারের আকারের দিক থেকে 5ম স্থানে উঠে এসেছিল, হংকং এবং ফ্রান্সকে পিছনে ফেলে। সেই সময় দেশের মিডিয়া এবং সরকার উভয় খুব উৎসাহের সাথে কিন্তু এই খবরটা প্রচারও করেছিল। ভারত হবে 3য় বৃহত্তম অর্থনীতি, ভারতের শেয়ার বাজার জাপানকেও ছাড়িয়ে যাবে। এই ধরনের উচ্ছ্বাস কিন্তু চারিদিকে ছিল। কিন্তু এখন ঠিক হচ্ছেটাই বা কি? ভারত পিছিয়ে গেছে 7ম স্থানে। তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার এই দুটো দেশ যারা জনসংখ্যায় ভারতের একটি ছোট শহরের সমান, তারাও ভারতের শেয়ার বাজারকে পিছনে ফেলে দিয়েছে। এটা কেন হলো? এর কারণ কিন্তু বন্ধুরা মাত্র দুটো। প্রথম কারণ, বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে টাকা তুলে নিচ্ছেন। আর দ্বিতীয় কারণ হলো ভারতীয় কর্পোরেটদের আয় এবং লাভের পূর্বাভাস প্রত্যাশার চেয়ে কম হচ্ছে। এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টেড, এই শব্দটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এরা হলো বড় বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমেরিকান মিউচুয়াল ফান্ড, ইউরোপীয় পেনশন ফান্ড, মধ্যপ্রাচ্যের সার্বভৌম সম্পদ তহবিল। এরা যখন কোনো দেশের বাজারে বিনিয়োগ করে, শেয়ার বাজার তখন ওঠে, যখন তুলে নেয় বাজার তখন পড়ে যায়। গত কয়েক মাসে এফআইআই দের অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ভারত থেকে বেশি করে টাকা তুলে নিয়ে গেছে এবং ঢুকেছে অত্যন্ত কম। এটা সাধারণ মানুষের জন্য শেয়ার বাজারে অংশগ্রহণ করার একটা সবচেয়ে সহজ পথ। 2021 থেকে 2023 সাল পর্যন্ত ভারতে এসআইপি এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। প্রতি মাসে নতুন এসআইপি রেজিস্ট্রেশনের সংখ্যা রেকর্ড ভাঙছিল। কিন্তু এখন কি হচ্ছে? এসআইপি বন্ধ করার হার বাড়ছে। এএমএফআই বা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার ডেটা বলছে যে সম্প্রতি প্রতি মাসে লক্ষ লক্ষ এসআইপি বন্ধ হচ্ছে। কিন্তু কেন হচ্ছে সেটা কি ভেবেছেন? কারণ মানুষের হাতে আর টাকা বাঁচছে না, চাকরির বাজার চাপে আছে, বেসরকারি ক্ষেত্রে নতুন নিয়োগ কমেছে, বেতন বৃদ্ধির হার মূল্যস্ফীতির সাথে পাল্লা দিতে পারছে না, অর্থাৎ মাসের শেষে যা উদ্বৃত্ত থাকতো সেটা আর থাকছে না।
তাই এসআইপি গুলো বন্ধ হচ্ছে। বন্ধুরা, যখন এসআইপি বন্ধ হয় তখন শেয়ার বাজারে দেশীয় বিনিয়োগ কমে, যখন দেশীয় বিনিয়োগ কমে এবং একই সাথে বিদেশি বিনিয়োগও কমে তখন বাজার দুর্বল হয়। এটা একটা দুষ্টু চক্র। এবার আরেকটা তথ্য আপনাদেরকে দেই চলুন। ভারতের স্মার্টফোন বাজার, যেটাকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একটি বড় পরিমাপক মানা হয়, সেখানেও কিন্তু মন্দার ছাপ দেখা দিচ্ছে। মানুষ যখন আর্থিক চাপে থাকে তখন প্রথমে সে খরচাগুলো বাদ দেয়। নতুন ফোন তার মধ্যে একটি, স্মার্টফোন বিক্রির পতন মানে মানুষের হাতে অতিরিক্ত টাকা কমছে। এই ছোট ছোট সংকেতগুলো একসাথে একটা বড় ছবি কিন্তু তৈরি করছে। দেশের ভেতরের সমস্যার সাথে যুক্ত হচ্ছে বাইরের চাপ। আমেরিকা সম্প্রতি ভারতের উপর নতুন করে কোনো ট্যারিফ বা আমদানি শুল্ক বসানোর কথা ভাবছে। এটা বুঝতে হলে একটু পিছিয়েও যেতে হবে আমাদের। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন থেকেই আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়। এখন ট্রাম্প আবার ক্ষমতায় এবং তার দলের অনেকেই মনে করেন যে ভারত আমেরিকান পণ্যের উপর যে শুল্ক বসায় সেটা অন্যায়। যদি আমেরিকা ভারতের উপর উচ্চ ট্যারিফ বসাতে থাকে তাহলে কি হবে? ভারতের আইটি সেক্টর, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, এই তিনটি সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের আইটি রপ্তানির প্রায় 30% যায় আমেরিকায়। যদি সেই রপ্তানিতে ট্যারিফের বাধা আসে, আইটি কোম্পানিগুলোর মুনাফা কমবে, চাকরি কমবে, বেতন বৃদ্ধি কম হবে। এটা সরাসরি লক্ষ লক্ষ ভারতীয় মধ্যবিত্ত পরিবারকে প্রভাবিত করবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু একই কথা। ভারত বিশ্বের ওষুধখানা হিসাবে পরিচিত। ভারতীয় জেনেরিক ওষুধ আমেরিকার ওষুধের বাজারে বিশাল ভূমিকা রাখে। যদি সেই রপ্তানিতে বাধা আসে তাহলে কিন্তু সেই সেক্টরও ধাক্কা খাবে। বন্ধুরা, একটা দেশের বাইরের সমস্যা এবং ভেতরের সমস্যা যখন একসাথে আসে সেই পরিস্থিতিকে অর্থনীতিবিদরা ডবল চাপ বলেন। ভারত এই মুহূর্তে সেই ডবল চাপের মুখে আছে। এতক্ষণ আমরা বিভিন্ন সমস্যার কথা বললাম, কিন্তু আসল সমস্যা কোথায়? দেখুন বন্ধুরা, ভারত এখনো বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া বড় অর্থনীতিগুলোর মধ্যে একটি। জিডিপি গ্রোথ রেট 6 থেকে 7% আশেপাশে আছে। সংখ্যাটা দেখতে কিন্তু ভালো, কিন্তু সমস্যাটা হলো এই বৃদ্ধির সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে না। ভারতে কে শেপড রিকভারির কথা অনেক অর্থনীতিবিদ বলেছেন। এই কে শেপড অর্থনীতি মানে কি? ইংরেজি অক্ষর কে এর কথা ভাবুন। উপরের রেখাটা উঠেছে, নিচের রেখাটা নামছে। দেশের শীর্ষ 10% মানুষের আয় এবং সম্পদ দ্রুত বাড়ছে। শেয়ার বাজার, রিয়েল এস্টেট, বিলাসবহুল পণ্য, এই সেক্টরগুলিতে একরকম উৎসব চলছে। কিন্তু নিচে 60 থেকে 70% মানুষের বাস্তব আয় প্রায় স্থির হয়ে গেছে বা কমে গেছে। গ্রামীণ ভারতের কৃষক, শহরের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, ছোট ব্যবসায়ী, এদের জীবন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। মূল্য বৃদ্ধি, বিশেষত খাদ্যমূল্যের বৃদ্ধি সরাসরি এদের আঘাত করছে। টমেটোর দাম 100 টাকা কেজি হলে বড় লোকের কিছু যায় আসে না, কিন্তু যে পরিবারের মাসিক আয় 15,000 টাকা তার কাছে কিন্তু এই টমেটোর দাম 100 টাকা হয়ে যাওয়াটা সত্যিকারের সংকট। এবং এই মানুষগুলোর কাছে যদি এসআইপি করার সামর্থ্য না থাকে তাহলে শেয়ার বাজার এবং দেশের সামগ্রিক ভোগ্যপণ্যের বাজার উভয়ই দুর্বল হবে। এটাই হলো ভারতের আসল আর্থিক চ্যালেঞ্জ। তাহলে কি পরিস্থিতি সম্পূর্ণ অন্ধকার? একেবারেই নয় বন্ধুরা, সংকটের মাঝেও কিছু ইতিবাচক দিক আছে। সরকারও কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে। প্রথমত, ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার এখনো মোটামুটি শক্তিশালী, $600 বিলিয়ন উপরে। এটা 1991 এর মতো তলানিতে পৌঁছয়নি। দ্বিতীয়ত, সরকার পরিকাঠামো খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। নতুন সড়ক, রেলপথ, বিমানবন্দর, এই বিনিয়োগগুলো দীর্ঘমেয়াদে কাজ তৈরি করবে এবং উৎপাদনশীলতা বাড়াতে থাকবে। তৃতীয়ত, পিএলআই বা প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের মাধ্যমে দেশের উৎপাদন বাড়ানোর চেষ্টা হচ্ছে, বিশেষত সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক সেক্টরে। কিন্তু এই পদক্ষেপগুলো বন্ধুরা দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদে যা দরকার, মানুষের হাতে টাকা পৌঁছানো, ব্যক্তিগত আয় করে ছাড়, গ্রামীণ অর্থনীতিতে সরাসরি সহায়তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণের ব্যবস্থা, এই পদক্ষেপগুলি যদি নেওয়া হয় তাহলে ভোগ্যপণ্যের বাজার কিন্তু আবারও চাঙ্গা হতে বাধ্য। এবং সোনার বিতর্কে এবার ফিরে আসি বন্ধুরা। সরকার যদি সত্যিই সোনা বিক্রি করে থাকে তাহলে সেটা স্বীকার করা এবং কারণ ব্যাখ্যা করা অবশ্যই উচিত। স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতা তৈরি করে, লুকোচুরি বন্ধুরা সন্দেহ তৈরি করে। এবং অর্থনীতিতে বিশ্বাসযোগ্যতা এবং আস্থা, এগুলো শুধুমাত্র অনুভূতি নয়, এগুলো আসল সম্পদ। সরকার কি করবে, বিশেষজ্ঞরা কি বললেন সেটা একদিকে, কিন্তু এই পরিস্থিতিতে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি করতে পারেন, কিছু বাস্তব পরামর্শ দেই।
এক, আতঙ্কিত হবেন না। যে কোনো বড় অর্থনীতিতে উত্থান পতন হয়। 1991 এর সংকটের পরে ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেটা ইতিহাসের একটা অনুপ্রেরণাদায়ক অধ্যায়। দ্বিতীয়ত, বৈষম্যময় বিনিয়োগ করুন। শুধু শেয়ার বাজার নয়, সোনা, ফিক্সড ডিপোজিট, সরকারি বন্ড এবং রিয়েল এস্টেট, এই সব কিছুতে ছড়িয়ে বিনিয়োগ করলে ঝুঁকিটাও কমে। তৃতীয়ত, সোনায় বিনিয়োগ করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক অনিশ্চয়তার সময় সোনা সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভৌত সোনা না হলেও সরাসরি সোভেরান গোল্ড বন্ড বা গোল্ড ইটিএফ একটি ভালো বিকল্প হতে পারে। চতুর্থত, আপনার দক্ষতা বাড়ান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক, আপনার ব্যক্তিগত দক্ষতা, জ্ঞান এবং পেশাদারিত্ব এগুলো কিন্তু কেউ কেড়ে দিতে পারবে না। নতুন দক্ষতা অর্জন করুন, নিজেকে বাজারে প্রাসঙ্গিক রাখুন। 5 নম্বর, অযথা ঋণ নেবেন না। আর্থিক অনিশ্চয়তার সময় ক্রেডিট কার্ডের ঋণ বা অতিরিক্ত ব্যক্তিগত ঋণ বিপজ্জনক হতে পারে। সাধ্যের মধ্যে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিন্তু অনেকটা ব্যাপার আলোচনা করলাম। আরবিআই এর সোনার বিতর্ক থেকে শুরু করে 1991 সালের ইতিহাস, শেয়ার বাজারের পতন, এসআইপি বন্ধ হওয়া এবং আমেরিকার ট্যারিফের চাপ, সব মিলিয়ে একটা বড় ছবি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এখন প্রশ্ন একটাই উঠছে, আরবিআই কি সত্যিই সোনা বিক্রি করেছে, নাকি ব্লুমবার্গের হিসেবে কোনো ভুল আছে? উত্তরটা আমিও জানি না, আপনিও জানেন না। যারা জানেন তারা এখনো সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তথ্য দেয়নি। কিন্তু আমরা এটুকু জানি, যখন সরকার প্রশ্নের সম্পূর্ণ উত্তর না দিয়ে সব ঠিক আছে বলে পুরানো ডেটা দেখায়, তখন সন্দেহের জন্ম নেয় এবং সেই সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের। আপনাদের কাছে একটাই অনুরোধ, শুধু সোশ্যাল মিডিয়ার হেডলাইন দেখে মতামত তৈরি করবেন না। সংখ্যা দেখুন, ডেটা যাচাই করুন, বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পড়ুন, কারণ একটি সচেতন নাগরিক সমাজই পারে সরকারকে জবাবদিহির মুখে রাখতে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।